স্বাভাবিক ফলে এখানে সাধারণ ভোটাররা কী অবস্থার মধ্যে আছেন সেটা নির্বাচন কমিশন বুঝেছে, সেই জন্য তারা কেন্দ্র বাহিনী পাঠানোর ব্যবস্থা করেছেন। কিন্তু কেন্দ্র বাহিনী তো নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করেন না, অতএব তাদেরকে যদি এমন কারোর অধীনে না করা যায় তারা নিরপেক্ষভাবে কাজ করবে, তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে কোনো লাভ হবে না। হয় কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া নির্বাচন কমিশনই করতে পারে। নির্বাচন কমিশন কাকে রিটার্নিং অফিসার করবেন, কাকে প্রিজাইডিং অফিসার করবেন, কাকে পোলিং অফিসার করবেন, কাকে কোন পুলিশ অফিসারকে ওখানে সেটা তো নির্বাচন কমিশনের হাত। এবং নির্বাচন কমিশন চাইলে রাজ্য সরকারের যেমন রাজ্যপাল কর্মচারীদের দিয়ে দিতে পারে, তো কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তো কেন্দ্র সরকার দিতে পারে। তো তারা চাইলেই এই রাজ্য সরকারের কর্মচারীদের বাদ দিয়ে অন্য কর্মচারীদের নিয়োগ করতে পারেন। এই যে ডিএ যে আন্দোলন করছেন সেখানে তারা কি চাইছেন যে আন্দোলনকারীরা যাতে আন্দোলন না করতে পারে, উনি এটা ঠেকিয়েছেন। আর হাওড়ায় যে হত্যাকাণ্ড হয়েছে, যিনি হত্যা করছেন তিনি তো বিধায়কের মোটর সাইকেলে চড়ে ঘুরছেন, বিধায়কের মিছিলে হাঁটছেন একই সঙ্গে, এবং বিধায়ক তার প্রশংসা করছেন। তো তাহলে তারা তো চাইবেন যে তাদেরকে যাতে গ্রেপ্তার না করা। দেখুন, গত পঞ্চায়েত ভোটে যখন 64 লোক মারা গিয়েছে, তাদের জন্য ওনাদের দরদ আপনারা কি দেখেছেন? 23 সালে পঞ্চায়েত নির্বাচনে 64 জন মারা গিয়েছে। আমার যে শেষের শুরু বলে বইটা আছে সেখানে 64 জনের নামের তালিকা, তারা কোন পার্টির, কত তারিখে, হ্যাঁ মানে কারা খুন করেছে সব দেয়া আছে। তখন এদের কোনো দরদ দেখেছেন? কিন্তু যে এসআইআরে অন্য কারণে মারা গেলে তাদের দরদ উঠলে পড়া দৃশ্যগুলো তো দেখেছেন। স্যার, হাওড়ার খুনের ঘটনায় একদম ভোর সকালে ঝাঁঝরা করে দেওয়া হলো গুলিতে, সেই খুনের ঘটনায় এখনও পর্যন্ত 48 ঘন্টার উপরে সময় কেটে গেছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই পশ্চিমবঙ্গের পুলিশ। আবার অন্যদিকে কাল যখন ডিএর জন্য কালীঘাট অভিযান করা হচ্ছিল, সেখানে শক্ত ব্যারিকেডের ঘেরাও। পুলিশের এই দ্বিমুখী আচরণ কীভাবে দেখছেন? আপনারা না বোঝার জন্য দ্বিমুখী মনে হচ্ছে। দুটো ব্যবহারের মধ্যে কোনো ফারাক নেই। কেন? শাসক দল যারা আছেন সেই দলে পুলিশ মন্ত্রী বা তার অধীনস্থ অন্য যে নেতা নেত্রী আছেন তাদেরকে খুশি করা। তো এই যে ডিএ যে আন্দোলন করছেন সেখানে তারা কি চাইছেন যে আন্দোলনকারীরা যাতে আন্দোলন না করতে পারে, উনি এটা ঠেকিয়েছেন। আর হাওড়ায় যে হত্যাকাণ্ড হয়েছে, যিনি হত্যা করছেন তিনি তো বিধায়কের মোটর সাইকেলে চড়ে ঘুরছেন, বিধায়কের মিছিলে হাঁটছেন একই সঙ্গে, এবং বিধায়ক তার প্রশংসা করছেন। তো তাহলে তারা তো চাইবেন যে তাদেরকে যাতে গ্রেপ্তার না করা হয়। তো পুলিশ তাই করেছে। তো এর মধ্যে বিরোধটা আপনি কোথায় দেখলেন? তা আমি তো দেখছি একদম ঘোর মিল। আবার সেখানে আরেকটি মিল পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দের সাংবাদিককে মারের ঘটনা তিনি বলছেন, আমি যখনই বিধায়ককে প্রশ্ন করলাম তার বেশ কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে এই ঘটনা, অর্থাৎ তাকে মারের ঘটনাটি ঘটলো। কোথাও কি আপনি কোনো যোগসাজশ খুঁজে পাচ্ছেন? খুবই স্বাভাবিক। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করবেন যে বিধায়ক খুব ভালো, তিনি শান্তি স্থাপন করছেন, যেমন বিধায়ক বাণী দিচ্ছিলেন, শুনছিলেন না যে আমাদের রাজ্য শান্তির রাজ্য, মমতা ব্যানার্জি শান্তি প্রতিষ্ঠা করেছেন, আমাদের হাওড়া শান্তির জায়গা, আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি, সেখানে কোনো অসুবিধা ছিল না। যখন সাংবাদিক থেকে জিজ্ঞেস করেছেন যে আপনার মোটরসাইকেলের পিছে তো খুনি ছিলেন, তো এটা শাসক দলের নেতা এমএলএ, তাকে এরকম প্রশ্ন, তারপরে তার উপর কোনো আক্রমণ হবে না, এটা আপনি আশা করছেন কী করে? আবার স্যার অন্যদিকে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। ভোট শুরু হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে, এই ক্ষেত্রে কতটা কি সতর্কতা অবলম্বন কেন্দ্রীয় বাহিনীর করা উচিত? দেখুন, নির্বাচন কমিশন এখানে তালিকা সংশোধন করতে গিয়েই প্রতি পদে রাজ্য শাসক দলের নেতা নেত্রীদের কাছ থেকে বাধা পেয়েছে, তাদের উপর আক্রমণও হচ্ছে এবং আগে তো হয়েছে। তো স্বাভাবিক ফলে এখানে সাধারণ ভোটাররা কী অবস্থার মধ্যে আছেন সেটা নির্বাচন কমিশন বুঝেছে, সেই জন্য তারা কেন্দ্র বাহিনী পাঠানোর ব্যবস্থা করেছেন। কিন্তু কেন্দ্র বাহিনী তো নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করেন না, অতএব তাদেরকে যদি এমন কারোর অধীনে না করা যায় তারা নিরপেক্ষভাবে কাজ করবে,
তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে কোনো লাভ হবে না। কিন্তু স্যার অন্যান্য রাজ্যে এতটা ঘেরাটোপ নেই যতটা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর করানোর জন্য বাইরের রাজ্য থেকে বিচারকদের আনা হচ্ছে। এই ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে। এইবার ভোটে কি সেই 21শে সন্ত্রাস কিছুটা হলেও কমানো যাবে? অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি তালিকা সংশোধন হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না? উনি বেঁচে আছেন, হচ্ছে, কথা রাখতে পারেননি, তো তার তো রাগ হবেই। সেই জন্যেই ফরাক্কা, চাকুলিয়া, ইটাহার, কুলতলি, তারপর বাসন্তী, বাদুড়িয়া হচ্ছে। নির্বাচনের কমিশনের হয়ে যারা কাজ করছেন তাদের প্রহার জুটছে, অপমান জুটছে, এই সিওর ভাগ্যেও জুটছে, বিএলও থেকে আরম্ভ করে সিও সকলের ভাগ্যে জুটছে। বর্তমানে স্যার তৃণমূলের এসআইআর নিয়ে বক্তব্য যে আমরা কখনো বলিনি যে হবে না, আমরা বলেছি সঠিকভাবে করতে হবে, কোনো ভোটারের নাম বাদ যাওয়া চলবে না। এটা কোন মহাপুরুষ বলছেন তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনাদের সর্বোচ্চ নেত্রী কে। তিনি যখন ঘোষণা হয়েছে তখনই বলেছিলেন যে আমি বেঁচে থাকতে হতে দেব না। তারপরে তিনি সুপ্রিম কোর্টে যেদিন হাজির হয়েছিলেন সেদিনও বলেছেন, এই সুপ্রিম কোর্টের রেকর্ডে এটা আছে যে তিনি বলছেন যে তালিকা সংশোধনের কাজ এখন বন্ধ থাক, পুরানো তালিকা অনুসারে ভোট হোক। তো যদি কেউ বলে থাকেন তাকে জিজ্ঞেস করুন যে যিনি বলেছেন তিনি আপনাদের নেত্রী না অন্য কেউ। আপনি ভুল না তিনি ভুল? হ্যাঁ, না, তিনি তো ঠিক হতেই পারেন না, কারণ সে দলে মমতা ব্যানার্জির উপরে কথা বলবে এরকম কাউকে আমি এখন পর্যন্ত জানি না। তো মমতা ব্যানার্জি যেখানে বলছেন অন্য কেউ অন্যরকম কথা বললে তিনি ওই দলের লোক হতে পারেন না। কিন্তু স্যার এইখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তো এর আগেও বড় একটা আশা ছিল যে কেন্দ্রীয় বাহিনী আসছে মানে এই রাজ্যের যে ভোট সন্ত্রাস সেটা কিছুটা হলেও কমবে। আপনি যেটা বললেন যে কারো সঠিক একটা হাতে থাকা প্রয়োজন, এইবার কিছুটা আশা কি আছে? আশা তো আমি বলছি, এর আগে কেন্দ্রীয় বাহিনীকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি গুন্ডা বদমাশরা অপরাধ করছে। তো এবারও সেরকমই হবে, যদি না যাদের অধীনে এদেরকে কাজ করতে দেওয়া হবে সেই অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করে এবং এদের সঠিক ব্যবহার করে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই বেলডাঙ্গাতে তো রাস্তা অবরোধ, রেল অবরোধ আপনারা দেখেছেন। তো এই অবরোধের তোলার দায়িত্ব কার? স্থানীয় পুলিশ যে ওসি আছেন, তার উপরে যারা ডিএসপি আছেন বা এসডিপিও আছেন, এসপি আছেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, তাদের। তো তারা এসে বললেন যে অবরোধ তাতে উঠে যায় তো উঠে যাবে, নাহলে তো বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে গিয়ে যদি দেখা যায় যে যারা অবরোধ করেছেন তাদের ক্ষমতা অনেক বেশি, স্থানীয় পুলিশ দ্বারা হবে না, তখন বাড়তি পুলিশের দরকার হয়। এই বাহিনীর লোকেরা, যেমন আমাদের এসএপি আছে, আমাদের ইএফআর আছে, রাজ্য পুলিশের এইগুলো লোক, কলকাতা পুলিশের সিএপি আছে, ক্যালকাটা আর্ম পুলিশ এখন কলকাতা আর্ম পুলিশ হয়েছে, তাদের লোকদেরকে সেখানে পাঠানো হয় যে স্থানীয় যে পুলিশ আছে তাদের সাহায্য করা, যে তাদের শক্তিটা বৃদ্ধি পায়, যে তাদের কথাটা তার মানাতে পারে। কেন্দ্রীয় বাহিনীর লোকেরা সে সিআরপি হোক, বিএসএফ হোক, সিআইএসএফ হোক, তো সেই রকম তারা কোনো সিদ্ধান্ত নিয়ে কিছু করবে না একমাত্র আত্মরক্ষা ছাড়া। তো যখন তাদের কোনো অফিসারের অধীন দেওয়া হবে, সেই অফিসার যদি সৎ হন, নিরপেক্ষ হন, তাহলে কেন্দ্রীয় বাহিনী সৎ এবং নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু সেই অফিসার যদি অসৎ হন তাহলে এরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। স্যার এসআইআর এর ক্ষেত্রে যেমন 142 নম্বর ধারা প্রয়োগ করে একদম সঠিকভাবে এসআইআর করানোর জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, এই ক্ষেত্রে কি কোনোভাবে এটা সম্ভব যে রাজ্যের পুরোপুরি পুলিশ প্রশাসনের হাত থেকে ক্ষমতা নিয়ে বাইরে থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ভোট করানো? সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে তো অবশ্যই করতে পারেন সর্বোচ্চ আদালত, কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া নির্বাচন কমিশনই করতে পারেন। নির্বাচন কমিশন কাকে রিটার্নিং অফিসার করবেন, কাকে প্রিজাইডিং অফিসার করবেন, কাকে পোলিং অফিসার করবেন, কাকে কোন পুলিশ অফিসারকে ওখানে সেটা তো নির্বাচন কমিশনের হাত। এবং নির্বাচন কমিশন চাইলে রাজ্য সরকারের, যেমন রাজ্যপাল কর্মচারীদের দিয়ে দিতে পারেন, তো কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তো কেন্দ্র সরকার দিতে পারে। তো তারা চাইলেই এই রাজ্য সরকারের কর্মচারীদের বাদ দিয়ে অন্য কর্মচারীদের নিয়োগ করতে পারেন। মানে সুপ্রিম কোর্টকে আদেশ না দিলেও নির্বাচন কমিশনেরই পারে, সেটা করবেন কিনা সেটা হচ্ছে ব্যাপার।
নির্বিঘ্নে ভোট করাবেন কিনা সেটা একটা বড় ব্যাপার। দেখুন, নির্বিঘ্নে ভোট নির্বাচন কমিশন করাতে চাইছেন কি না, আর যদি চান তাহলে এখানে নির্বিঘ্নে ভোট করাতে গেলে কি করতে হবে সেটা তারা জানেন কি না। আপনাকে বলবো, আপনি যদি খুব ভালোভাবে জানতে চান তো এবছর বইমেলা আবার একটা বই বেরিয়েছে, রাজ্য পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। সেখানে আমি প্রতিটা পর্যায়ে কি করতে হবে সেটা বলা আছে। তো সেইগুলো যদি কেউ জানতে চান দেখতে পারেন। সেটা পড়া দরকার। না, নির্বাচন কমিশনরা যদি না জানেন তাহলে পড়া দরকার, যদি জানেন তাহলে পড়ার দরকার নেই। একদমই একটা আলাদা প্রসঙ্গ স্যার। ব্রাত্য বসু তিনি কেন্দ্রীয় এই বাহিনীর রাজ্যে আসা নিয়ে বলেছেন, যদি তারা রাজ্যের স্কুলগুলিতে থাকে তাহলে রাজ্যের স্কুলের শিক্ষার যে পঠন পাঠন সেটা ব্যাহত হতে পারে। এতদিন স্যার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠেছে, স্কুলে চক ডাস্টার কেনার জন্য যে টাকা দরকার সেই টাকা পর্যন্ত নেই। বিভিন্ন জায়গায় সরকারি স্কুল বন্ধ হয়ে পড়ে আছে, তার বিধানসভায় খোদ সরকারি স্কুল বন্ধ হয়ে আছে। সেই সময় তার সরকারি স্কুলে পঠন পাঠনের প্রতি তেমন কোনো ঝোঁক আমরা দেখিনি, কিন্তু এই সময় সরকারি স্কুলে পঠন পাঠন নিয়ে তার খুব চিন্তা হচ্ছে। দেখুন, গত পঞ্চায়েত ভোটে যখন 64 লোক মারা গিয়েছে, তাদের জন্য ওনাদের দরদ আপনারা কি দেখেছেন? 23 সালে পঞ্চায়েত নির্বাচনে 64 জন মারা গিয়েছে। আমার যে শেষের শুরু বলে বইটা আছে সেখানে 64 জনের নামের তালিকা, তারা কোন পার্টির, কত তারিখে, হ্যাঁ মানে কারা খুন করেছে সব দেয়া আছে। তখন এদের কোনো দরদ দেখেছেন? কিন্তু যে এসআইআরে অন্য কারণে মারা গেলে তাদের দরদ উঠলে পড়ার দৃশ্যগুলো তো দেখেছেন। তো এই যে আপনি শিক্ষামন্ত্রী যে কথা বলছেন, তো যখন যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য শিক্ষকদের নিয়ে লোকদের শিক্ষক নিয়োগ করা হচ্ছিল, তখন কি পঠন পাঠনের স্বার্থে এটা হচ্ছিল? এই শিক্ষামন্ত্রী তো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, শিক্ষক হয়েছেন, তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করার জন্য এসএসসিকে দিয়ে হাইকোর্টে হলফনামা দিয়েছিলেন। তখন কি এটা শিক্ষার স্বার্থে করেছিলেন? আপনি তো নিজেই বললেন যে সারা রাজ্যে হাজার হাজার স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তার নিজের বিধানসভা কেন্দ্রেও স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটা কি শিক্ষার স্বার্থে হচ্ছে? আর নির্বাচন কমিশনার কি ওনাকে বলেছেন যে এদেরকে স্কুলেই রাখতে হবে, অন্য জায়গায় রাখার ব্যবস্থা করুন? তো সেটা তার হাতেই রয়েছে। রাজ্য সরকারকে তো বলেনি যে এদেরকে স্কুলেই রাখতে হবে, বলেছে কি? না। তো যদি না বলে তাদেরকে স্কুলে আপনি রাখবেন না। ধন্যবাদ।